थैंक यू एंड वेलकम ऑल अगेन टू माई क्लास। आज के আমরা ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। ভৌতবিজ্ঞানে কয়েকটি সহজ ফর্মুলার সাহায্যে ভৌতবিজ্ঞানের অঙ্কগুলি অতি সহজেই সমাধান করে পুরো নম্বর পাওয়া যায়। আমরা গ্যাসের আচরণ অধ্যায়টি ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করার আগে অতি সংক্ষেপে কিছু কথা বলবো যে গ্যাসীয় পদার্থ এর নির্দিষ্ট কোনো আকার নেই, আয়তন নেই, নিজের কোনো আকার নেই, আয়তন নেই। যে পাত্রে রাখা হয় গ্যাসীয় পদার্থ সেই পাত্রের আকার এবং আয়তন ধারণ করে। আসলে গ্যাসীয় পদার্থ যে গ্যাসীয় অণু দিয়ে বা গ্যাসীয় কণা দিয়ে, যে বিন্দুভর কণা দিয়ে গঠিত, সেই গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে পারস্পরিক দূরত্ব, আন্তরাণবিক ব্যবধান যথেষ্ট বেশি। তাই তাদের মধ্যে অণুতে অণুতে আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে। তাই গ্যাসীয় পদার্থের অণুগুলি, গ্যাসীয় পদার্থের কণাগুলি সতত সঞ্চারণশীল, সর্বদাই গতিশীল। গ্যাসীয় পদার্থের অণুগুলির যার যেদিকে খুশি, যত বেগে খুশি, সম্ভাব্য শূন্য থেকে অসীম পর্যন্ত সমস্ত বেগে তারা গতিশীল হয়। গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিশীলতার ওপর অভিকর্ষ বল প্রভাব ফেলতে পারে না। গ্যাসীয় পদার্থের অণুগুলি গতিশীলতার সময় অণুতে অণুতে বা পাত্রের অভ্যন্তরের গাত্রে যদি ধাক্কা না খায়, গ্যাসের অণুগুলি সর্বদাই সরল রেখায় গমন করে। সেই পথকে বলা হয় মুক্ত পথ। তো গ্যাসীয় পদার্থের অণুগুলির যে গতিশীলতা, সেই গতিশক্তি বা গতিশীলতার কারণ হচ্ছে তাপ শক্তি। গ্যাসীয় পদার্থের অণুগুলির গড় গতিশক্তির মান গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। গ্যাসীয় পদার্থের অণুগুলি সর্বদাই গতিশীলতার জন্য, ছোটাছুটির জন্য তার প্রসারণশীলতা ধর্ম রয়েছে। গ্যাসীয় পদার্থকে যত উত্তপ্ত করা যাবে, গ্যাসীয় পদার্থে যত তাপ শক্তি প্রদান করা যাবে, গ্যাসের যত উষ্ণতা বৃদ্ধি করা যাবে, গ্যাসের অণুগুলির গতিশীলতা তত বৃদ্ধি পাবে। গ্যাসের চাপ যত কমিয়ে দেওয়া যাবে, চাপ দিয়ে গ্যাসকে সংকুচিত করা যায়, চাপ হালকা করলে গ্যাসকে প্রসারিত করা যায়। অর্থাৎ গ্যাসীয় পদার্থের সংকোচনশীলতা, প্রসারণশীলতা ধর্ম রয়েছে। গ্যাসীয় পদার্থের ব্যাপন ধর্ম রয়েছে। গ্যাসীয় পদার্থের চাপ বলতে গ্যাসকে যে পাত্রে আবদ্ধ রাখা হবে, গ্যাসের অণুগুলি সতত সঞ্চারণশীলতার জন্য আভ্যন্তরীণ পাত্রের অন্তঃগাত্রে, যে পাত্রে রয়েছে তার ভিতরের দেওয়ালে গ্যাসের অণুগুলি বারবার ধাক্কা দেবে। এই ধাক্কাজনিত কারণে একক ক্ষেত্রফলে যে লম্বভাবে বল প্রয়োগ হয় তাকেই গ্যাসের চাপ বলে। আমরা জানি যে গ্যাসের আয়তন নির্দিষ্ট নয়, গ্যাসের আয়তন পরিবর্তন হয়। কার জন্য? গ্যাসের চাপের জন্য। বাহ্যিক চাপ না আভ্যন্তরীণ চাপ? চমৎকার প্রশ্ন। গ্যাসের যখন একটা কোনো স্থির আয়তন থাকে, চাপ বৃদ্ধি বা চাপ হ্রাস করার জন্য গ্যাসের যখন একটা স্থির আয়তন থাকে, স্থির আয়তনের বেলায় গ্যাসের বাহ্যিক চাপ আর আভ্যন্তরীণ চাপ সমান থাকে। তারপরে তো একটা স্থির আয়তন হয়। তাই গ্যাসের আভ্যন্তরীণ চাপ বা বাহ্যিক চাপ গ্যাসের চাপ বলে আমরা বোঝানোর চেষ্টা করব। তো গ্যাসীয় পদার্থের চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়। গ্যাসীয় পদার্থের মধ্যে ভর বৃদ্ধি করলে, গ্যাসের অণু বৃদ্ধি করলে বা গ্যাসের মোল বৃদ্ধি করলে, মোল সংখ্যা বৃদ্ধি পেলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। মানে ভরের উপর নির্ভর করে গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন নির্ভর করে উষ্ণতার উপর। উষ্ণতা যত বৃদ্ধি করা যাবে আয়তন তত বৃদ্ধি পাবে। এই সমস্ত বিষয়গুলি আমরা আলোচনা করেছি এবং তাতে বেশ কয়েকটি সূত্র পেয়েছি। কি সূত্র? গ্যাসের আয়তন নির্ভর করে কার কার উপর? গ্যাসের আয়তন নির্ভর করে গ্যাসের ভর বা মোল সংখ্যা n এর উপর, গ্যাসের চাপ
প্রেসার বা পি এর উপর, নির্ভর করে গ্যাসের উষ্ণতা বা টি এর উপর। আমরা 1 নম্বর বয়েলের সূত্রে পেয়েছি, যেখানে গ্যাসের ভর এবং উষ্ণতা ধ্রুবক, যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। চাপ বৃদ্ধি পেলে আয়তন হ্রাস পায়, আর চাপ হ্রাস পেলে আয়তন বৃদ্ধি পায়, বিপরীত সম্পর্ক। তাই আমরা বয়েলের সূত্র থেকে লিখি ভি প্রপোর্শনাল টু 1/p। ব্যস্তানুপাত মানে উল্টে লিখতে হয়, অর্থাৎ প্রেসার বৃদ্ধি পেলে আয়তন হ্রাস পাবে, আর চাপ যদি হ্রাস পায় আয়তন বৃদ্ধি পাবে। যেখানে এন এবং টি এরা হচ্ছে স্থির বা অপরিবর্তনশীল। এখান থেকে আমরা পাচ্ছি ভি ইকুয়ালস টু কে ইন্টু 1/p বা পিভি ইকুয়াল টু কে বা ধ্রুবক। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল সর্বদাই ধ্রুবক। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ গ্যাস নেওয়া হলো, তার নির্দিষ্ট উষ্ণতায় একরকম চাপে যে আয়তন হলো, চাপ পাল্টাই দেওয়া হলো, অন্য আয়তন হলো, কিন্তু এখানে চাপ আর আয়তনের গুণফল যত উত্তর আসবে, পরিবর্তন করার পরে নতুন চাপ নতুন আয়তন গুণ করলে একই উত্তর আসবে। অর্থাৎ চাপ যদি বেশি থাকে আয়তন কম থাকবে, গুণফলটা যত হবে। চাপ যদি বেড়ে যায় আয়তন কমে যাবে, চাপ যদি কমে যায় আয়তন বেড়ে যাবে, গুণফলগুলো একই থাকবে। তাই নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য নির্দিষ্ট উষ্ণতায় চাপ এবং আয়তনের গুণফল সর্বদাই ধ্রুবক। অর্থাৎ এখান থেকে পাচ্ছি প্রথমে চাপ প্রথমে আয়তন যত থাকবে, পরের চাপ পরের আয়তন ততই হবে। তারপরেও যদি পরিবর্তন করি এরকমভাবেই চলবে। অর্থাৎ P1 V1 ইকুয়ালস টু P2 V2 ইকুয়ালস টু P3 V3। তো এত কিছু না লিখে প্রাথমিক চাপ এবং আয়তন, অন্তিম চাপ এবং আয়তন সমান থাকে। অর্থাৎ P1 V1 ইকুয়ালস টু P2 V2। এটা বয়েলের সূত্র থেকে আমরা পাচ্ছি। চার্লসের সূত্র বলছে যে উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়। কিভাবে? সমানুপাতিক সম্পর্ক নয়। চার্লসের সূত্রে বলছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে তার 1/273 অংশ হারে বাড়ে বা কমে যথাক্রমে। আমরা আলোচনা করেছি, অত ডিটেলসে যাব না। তাই চার্লসের সূত্রকে যদি আমরা পরম স্কেলে কনভার্ট করি, সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেলে, বলা যাবে না যে উষ্ণতা দ্বিগুণ হলো তো আয়তন দ্বিগুণ হয়ে যাবে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাস। কারণ চার্লসের সূত্রে ফর্মুলাটা হচ্ছে ভিটি ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস মাইনাস T/273। এরকম একটা ফর্মুলা ছিল। উষ্ণতা বৃদ্ধি পেলে প্লাস ধরবো, উষ্ণতা হ্রাস পেলে মাইনাস ধরবো, 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন V0 ধরবো। তো এই ফর্মুলাতে উষ্ণতা যদি ডবল হয়ে যায় আয়তন ডবল হয় না। এখান থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা আসে যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এটা যদি মাইনাস নেওয়া যায়, টি এর মান যদি 273 নেওয়া যায়, তাহলে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাই তো? এটা V0, টি এর মান যদি 273 নিই, তাহলে 273/273 V0 1 - 1 ইকুয়ালস টু 0। তো -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে কি বলা হয়? পরম শূন্য উষ্ণতা। সঠিকভাবে মানটা হচ্ছে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড বললেও যথেষ্ট। তাই বিজ্ঞানী কেলভিন উষ্ণতা পরিমাপের একটি নতুন স্কেলের আমদানি করলেন, আমরা জানি, যাকে বলা হয় কেলভিন স্কেল বা পরম স্কেল, যেখানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তাকে শূন্য ধরলেন। ভিডিওতে আমি আলোচনা করেছি, প্রয়োজনে দেখে নেবে তোমরা,
যে -273°C উষ্ণতাকে 0 কেলভিন ধরলেন, মানে -273°C উষ্ণতা যে উষ্ণতাকে বোঝায়, যে তাপমাত্রাকে বোঝায়, যে গরমকে বোঝায়, তাকেই কেলভিন বলছেন 0 কেলভিন। একই উষ্ণতা সেন্টিগ্রেডে -273°C, কেলভিন ওই উষ্ণতাকেই বলছে 0 কেলভিন। তাতে নতুন একটা স্কেল, তাপমাত্রা পরিমাপের স্কেল বা থার্মোমিটার আবিষ্কার করলেন, যেখানে -273°C উষ্ণতাকে 0 ধরা হলো, আর এক একটি ঘরকে, এক একটি ডিগ্রিকে ওই সেন্টিগ্রেড স্কেলের যেমন তফাৎ, এখানেও একই তফাৎ, কিন্তু শুরুয়াতটা, স্টার্টিং পয়েন্টটা -273°C-কে 0 ধরলেন। একটা বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে তার, কারণ -273°C উষ্ণতায় পৃথিবীর সমস্ত গ্যাসের আয়তন 0 হয়ে যায়। -273°C উষ্ণতার নিচে কোনো উষ্ণতা কল্পনা করা যায় না, তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো যেহেতু -273°C উষ্ণতায় সর্বনিম্ন, এর থেকে নিচে আর উষ্ণতা হয় না, তাই সেই উষ্ণতাকে তিনি 0 ধরলেন। 0 কেলভিন, ডিগ্রি বলা হয় না, 0 কেলভিন বলা হয়। আর সেন্টিগ্রেড স্কেলের এক একটা ঘর, এক একটা উষ্ণতার যে ডিফারেন্স, কেলভিন স্কেলের এক একটা ঘর বা উষ্ণতার ডিফারেন্স সমান। 1°C আর 1 কেলভিন উষ্ণতার বিচারে তফাৎ, ঘরের বিচারে সমান। তো সেজন্য আমি আলোচনা করেছি সেন্টিগ্রেড স্কেল, কেলভিন স্কেল। সেখানে আমরা দেখতে পেয়েছি যে যদি সেন্টিগ্রেড স্কেলে হয় 2°C, তাহলে কেলভিন স্কেলে হবে 2 + 273 এত কেলভিন, অর্থাৎ T = 273 প্লাস সেন্টিগ্রেড স্কেলের মান। সেন্টিগ্রেড স্কেল মানের সঙ্গে 273 যোগ করলে কেলভিন স্কেলের মান পাওয়া যায়। কেলভিন স্কেলের মান থেকে 273 বিয়োগ করলে সেন্টিগ্রেড স্কেলের মান পাওয়া যায়। অত্যন্ত ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তো কেলভিন স্কেলে যখন চার্লসের সূত্রকে কেলভিন স্কেলে কনভার্ট করা হলো, তখন অতি সহজ একটা ফর্মুলা পাওয়া গেল যে V = T। কেলভিন স্কেলের উষ্ণতা ক্যাপিটাল T, তো কেলভিন স্কেলের উষ্ণতার সঙ্গে গ্যাসের আয়তন সমানুপাতিক, অর্থাৎ পরম স্কেল বা কেলভিন স্কেলে যদি উষ্ণতা ডবল করা যায়, আয়তন ডবল হয়ে যায়। কেলভিন স্কেল ও পরম স্কেলে যদি উষ্ণতা অর্ধেক করা যায়, আয়তন অর্ধেক হয়ে যাবে। সমানুপাতিক সম্পর্ক। ওই চার্লসের সেন্টিগ্রেড স্কেলের যে জটিল সম্পর্ক, যে প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধি করলে বা হ্রাস করলে গ্যাসের আয়তন 0°C উষ্ণতার 1/273 অংশ হারে বাড়বে বা কমবে যথাক্রমে, ওই জটিল ফর্মুলা থাকলো না। উষ্ণতা 3 গুণ বাড়াবো, আয়তন 3 গুণ হবে। তবে উষ্ণতাটা অবশ্যই কেলভিন স্কেল বা পরম স্কেলে হতে হবে। এবার এখান থেকে আমরা পাচ্ছি, মানে চার্লসের সূত্র কেলভিন স্কেল, এখান থেকে পাচ্ছি V = kT বা V/T = K, অর্থাৎ নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন আর উষ্ণতার যে অনুপাত সর্বদাই ধ্রুবক। তো এখান থেকে লিখতে পারি V1/T1 যত হবে V2/T2 ততই হবে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য নির্দিষ্ট চাপে। এখানে চাপ আর ভর ধ্রুবক। কে ধ্রুবক? চাপ আর ভর স্থির। চার্লসের সূত্র কেলভিন স্কেলের রূপ এটা। তাহলে V1/T1 = V2/T2। এবার যদি আমরা চার্লসের সূত্র আর বয়েলের সূত্র একসঙ্গে মিশিয়ে দিই, তাহলে V = 1/P আর V = T কেলভিন স্কেলে চার্লসের সূত্র, দুটোকে একসঙ্গে করলে যৌগিক ভেদে পাই V = T/P। এখান থেকে পাচ্ছি V = kT/P বা PV = kT বা PV/T = K। অর্থাৎ গ্যাসের চাপ, গ্যাসের আয়তনের গুণফলকে যদি উষ্ণতা দিয়ে ভাগ করি, তাহলে প্রতি ক্ষেত্রেই নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য P1 V1/T1 ধ্রুবক হবে। তাই এগুলো পাল্টাপাল্টি করে P2 V2/T2 যদি করি, একই মান আসবে, ধ্রুবক মানেই আসবে। তাই P1 V1/T1 = P2 V2/T2, এই একটা ফর্মুলা আমরা পাই। P1 V1/T1 = P2 V2/T2। চমৎকার কথা, ইম্পর্টেন্ট কথা হলো এটা যে এই একটি ফর্মুলা দিয়েই গ্যাসের আচরণ অধ্যায়ের বেশিরভাগ অঙ্ক সমাধান করা যাবে। মানে যদি বলে উষ্ণতা ধ্রুবক থাকে, উষ্ণতা স্থির থাকে, তাহলে টিগুলো বাদ দিব,
যেটা বেঁচে থাকবে সেই ফর্মুলা পেয়ে যাব, বয়েলের ফর্মুলা। টিগুলো বাদ দিলে কি পাচ্ছি? P1V1 = P2V2। যদি বলে যে চাপ স্থির থাকবে, কোনো অঙ্কে চাপ স্থির থাকবে, তো চাপটাকে বাদ দিয়ে দেবো, তাহলে কি পেয়ে যাব? চাপটা যদি মিশিয়ে দিই কি পাচ্ছি? V1/T1 = V2/T2। তো V1/T1 = V2/T2। যদি বলে আয়তন স্থির রাখবো, চাপ আর উষ্ণতার পরিবর্তন করব, তাহলে V1 আর V2কে বাদ দেব। যেটা স্থির থাকবে এই ফর্মুলা থেকে তাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে যে ফর্মুলাটা বাঁচবে সেটা দিয়ে অঙ্কটা হবে। বোঝা গেল কি? সহজ বিষয়। এবার PV = KT। 1 মোল গ্যাসের জন্য এই K এর মানটা, এই যে গ্যাসীয় সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ বলছে, এই সমীকরণে 1 মোল গ্যাসের জন্য K = R হয়ে যায়। তাহলে PV = RT। আবার আমরা জানি যে গ্যাসের আয়তন নির্ভর করে ভরের উপর বা মোল সংখ্যার উপর। তাই অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা জানি যে একই উষ্ণতায়, একই চাপে সম আয়তন যে কোনো গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে যদি একই চাপ, একই উষ্ণতা হয়। যার আয়তন বেশি হবে বেশি অণু থাকবে, যার আয়তন কম হবে কম অণু থাকবে। অর্থাৎ উল্টো হয়েও বলা যায় যে গ্যাসের আয়তন স্থির চাপে স্থির উষ্ণতায় তার মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ V = N। মোল সংখ্যা বেশি তো আয়তন বেশি, মোল সংখ্যা কম তো আয়তন কম। যখন স্থির থাকবে কে? P এবং T স্থির। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা পাচ্ছি V = 1/P। বয়েলের সূত্র। চার্লসের সূত্র থেকে পাচ্ছি V = T। আর অ্যাভোগাড্রোর সূত্র থেকে পাচ্ছি V = N। এই তিনটা সূত্রকে যদি আমরা কম্বাইন করি একসঙ্গে, তাহলে অতএব পাচ্ছি V = ডান দিকের গুলা গুণ করতে হবে NT/P। PV = K করে দিলাম একবারে NT, বা PV = 1 মোল গ্যাসের জন্য K এর মানটা R হয়ে যায়, তাহলে NRT। PV = NRT। যখন 1 মোল গ্যাস ধরবো তখন 1 মোল গ্যাসের জন্য প্রত্যেকটা গ্যাসের বেলায় K এর মানটা ধ্রুবক, সেটা হচ্ছে R, যাকে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক। কি বলা হয়? সর্বজনীন গ্যাস ধ্রুবক। এটা তিনটা সূত্রেরই কম্বিনেশন, বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রোর সূত্র। এখানে N মানে হচ্ছে মোল সংখ্যা। যদি মনে করি কোনো গ্যাসের ভর দেওয়া আছে W, তার মোলার ভর মানে 1 মোলের ভর, মোলার ভর M, তাহলে কত মোল আছে W-তে? M ভরে যদি 1 মোল থাকে তাহলে W ভরে কত থাকবে? N = মোট ভর যত, তাকে M দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পাবো। তাই N = W/N। কি বললাম? মোলার ভর যদি M হয়, 1 মোলের ভর যদি M গ্রাম হয়, তাহলে W গ্রামে কত মোল থাকবে? M দিয়ে ভাগ করব, W কে উপরে লিখে M দিয়ে ভাগ করব, তাহলে মোল সংখ্যা পাবো। তাই এখানে N এর পরিবর্তে আমরা লিখতে পারি PV = W/M × RT। আমাদের মনে রাখতে হবে কয়েকটি বিষয়, যে প্রমাণ উষ্ণতা বলতে বোঝায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিন স্কেলে কত? সেন্টিগ্রেডের মধ্যে 273 যোগ করে দাও, কেলভিন হয়ে যাবে। একই উষ্ণতা, শুধু সেন্টিগ্রেড স্কেলে এক মান, কেলভিন স্কেলে অন্য মান, 273 যোগ করার পর পাবো। কিন্তু উষ্ণতার তফাৎ নেই, একই উষ্ণতা। সেন্টিগ্রেডে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ওই উষ্ণতায় কেলভিন স্কেলে 273 কেলভিন। জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড,
জলের স্ফুটনাঙ্ক কেলভিনে কত, 100-র সঙ্গে 273 যোগ করে দাও, কেলভিনে ডিগ্রি দিতে হয় না। তাহলে PV = W/m × RT, এই ফর্মুলা দিয়ে আমরা মোলার ভরের মান বার করতে পারি। তো এই কয়েকটা অঙ্ক P1V1/T1 = P2V2/T2, এই ফর্মুলাটা হচ্ছে মূল ফর্মুলা গ্যাসের আচরণ অধ্যায়ের। যেখানে চাপ স্থির থাকলে চাপগুলোকে বাদ দিয়ে বাকি ফর্মুলা দিয়ে অঙ্কটা হবে। যদি বলে উষ্ণতা স্থির আছে তো উষ্ণতা বাদ দিয়ে বাকি যেটা বেঁচে থাকলো সেটা দিয়ে অঙ্কটা হবে। যদি বলে আয়তন স্থির থাকবে তা আয়তনকে বাদ দিয়ে বেঁচে থাকা ফর্মুলা দিয়ে অঙ্কটা হবে। এই ফর্মুলাটা মনে রাখতে হবে একেবারে ছন্দের আকারে। P1V1/T1 = P2V2/T2, P1V1/T1 = P2V2/T2। বলেছিলাম যে বয়েলের সূত্রে কে স্থির থাকবে, মনে রাখার জন্য একটা ফর্মুলা বউ। বয়েলের সূত্রে উষ্ণতা আর সঙ্গে তো ভর থাকবেই। চার্লসের সূত্রে চাচা, এবার আলোচনায় বলেছিলাম আমি, চার্লসের সূত্রে গ্যাসের চাপ স্থির থাকবে আর ভর তো থাকবেই। যদি বলে চার্লসের সূত্র বয়েলের সূত্রে উভয় সূত্রেই কে ধ্রুবক থাকে তাহলে গ্যাসের ভর। বয়েলের সূত্রে কে ধ্রুবক থাকে, উষ্ণতা, গ্যাসের উষ্ণতা। চার্লসের সূত্রে কে স্থির থাকে, গ্যাসের চাপ। তো চাচা বউ মনে রাখার জন্য জাস্ট এই বিষয়গুলি আমরা জানব। তো প্রমাণ উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রমাণ চাপ STP স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। প্রমাণ চাপ কি? প্রমাণ চাপ বলতে বোঝায় 76 সেমি পারদস্তম্ভের চাপ। ডিটেলস আলোচনা করেছি আমি ভিডিওগুলিতে, প্রয়োজনে দেখে নেবে। তো বায়ুমণ্ডলের যে গড় চাপ বা প্রমাণ চাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গড় সমুদ্র পৃষ্ঠে 76 সেমি উঁচু যে পারদস্তম্ভ চাপ দেয় সেই চাপ আর বায়ুমণ্ডলের চাপ সমান। তাই প্রমাণ বায়ুচাপ বলতে 76 সেমি পারদস্তম্ভের চাপকে বোঝায়। 76 সেমি পারদস্তম্ভ যে চাপ দেয় সেই চাপ আর বায়ুমণ্ডলের চাপ সমান। তাই ব্যালেন্স করে এই 76 সেমি হাইট পর্যন্ত পারদ দাঁড়িয়ে থাকে কাচের নলে। 1 মিটার কাচের নল, পারদ ভর্তি করে যদি পারদপূর্ণ পাত্রে উল্টে দেওয়া যায় সমুদ্রতলে, সমুদ্রপৃষ্ঠে, তাহলে কিছুটা পারদ নেমে আসবে, তারপরে আর নামবে না। কারণ বায়ুর চাপ দিচ্ছে, সেই চাপে পারদটা নামতে, পারদের ওজনের জন্য পারদ নিচের দিকে নামার চেষ্টা করছে, আবার বায়ু চাপ দিচ্ছে, সে পারদকে নামতে বাধা দিচ্ছে। পারদপূর্ণ পাত্রে উল্টে দেওয়া হবে, খোলা মুখটা, উপরের মুখটা বন্ধ থাকবে। তো বায়ুর চাপ আর পারদের চাপ যখন সমান তখন পারদ আর নামতে পারবে না, কারণ ভিতরে বায়ু নেই কাচের নলে। তো দেখা গেছে 76 সেমি উঁচু পারদস্তম্ভের চাপ বায়ুর চাপের সঙ্গে সমান। তাই বায়ুর প্রমাণ চাপ হচ্ছে 76 সেমি পারদস্তম্ভের চাপ, যাকে বলা হয় 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। এই 76 সেমি পারদের চাপ HDG ফর্মুলা করে আমরা পাচ্ছি প্রমাণ বায়ুচাপের মান 1.013 × 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার CGS-এ। আর যদি SI-তে হয় তাহলে 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারের অপর নাম হচ্ছে পাস্কেল। আমরা আলোচনা করেছি ডিটেলস, তাই বিশেষ বলছি না। তো প্রমাণ উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বজনীন গ্যাস ধ্রুবক আর, এখান থেকে আর এর মানটা আমরা পেতে পারি। যদি আমরা এখান থেকে হিসাব করি আর ইকুয়ালস টু কী হচ্ছে, আর ইকুয়ালস টু হচ্ছে PV/NT। তাহলে প্রেশার 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার নিব। গ্যাসের আয়তন STP-তে গ্যাসের আয়তন, প্রত্যেকটা গ্যাসের আয়তন, মোলার গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার বা 22,400 সিসি মোলার আয়তন। অর্থাৎ 1 মোল গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি পারদ চাপে যে কোনো গ্যাস, যে গ্যাসই নিই না কেন, 1 মোল যদি গ্যাস হয় তাহলে তার আয়তন হবে 22.4 লিটার বা 22,400 সিসি। তাহলে আয়তন হবে 22.4 লিটার। আর N এর মান 1 মোল বলেছি, আর T এর মান 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273। তো তাতে যদি হিসাব করি তাহলে আর এর মানটা আসবে, লিটারে যদি করি 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, হিসাব করা যায় অতি সহজেই। আর এর সাথে আসবে 8.314 জুল পার মোল পার কেলভিন। এই সমস্ত বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা
অঙ্কে যাব অতি সহজে কিভাবে এই ফর্মুলাগুলি, এই কয়েকটা ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কগুলি করতে পারি। প্রথমে 1 নম্বর অঙ্কটি কি রয়েছে, একটি বেলুনে 95 সেমি পারদের চাপে 0.08 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে, যখনই বললো উষ্ণতা সমান রেখে, টিগুলো থাকবে না, টি বাদ দিয়ে বাকি ফর্মুলা দিয়ে অঙ্ক করব। উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 76 সেমি পারদে আনা যায়, তবে ওই বাতাসের আয়তন কত হবে? তো আমরা 1 নম্বর অঙ্কটা কীভাবে করব? পদ্ধতি দেখো, অতি সহজ। গ্যাসের প্রথমে যে চাপ থাকবে, প্রথমে যে আয়তন থাকবে তাকে বলবো প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন। তো গ্যাসের প্রাথমিক চাপ P1 বলবো প্রথমে, সেজন্য 1। P1 ইকুয়ালস টু কত? 95 সেমি পারদ। 95 সেমি পারদের যে স্তম্ভ, তার চাপের সমান হচ্ছে এই গ্যাসের প্রাথমিক চাপ। প্রাথমিক আয়তন কত দেওয়া আছে? 0.8 লিটার। এরপরে অন্তিম বা শেষে, যাকে বলে চূড়ান্ত, গ্যাসের চূড়ান্ত চাপ বা অন্তিম চাপ P2 ইকুয়ালস টু কত? 76 সেমি। গ্যাসের চূড়ান্ত বা অন্তিম আয়তন V2 ইকুয়ালস টু কত? বাতাসের আয়তন কত? এর আয়তনটাই তো বার করতে বলছে, অর্থাৎ কোশ্চেন মার্ক কত। আর যেটা স্থির আছে, উষ্ণতা স্থির আছে, তো উষ্ণতা বাদ দিয়ে করব। অতএব উষ্ণতা স্থির থাকায়, উষ্ণতা স্থির আছে, যেহেতু উষ্ণতা স্থির আছে, যেহেতু করে দিই, বা না লিখলেও চলে। অতএব P1 V1 ইকুয়ালস টু P2 V2। আলাদা করে মনে রাখার দরকার নেই একেবারে। P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। এই ছন্দের আকারে এটা মুখস্থ রাখবে। চাপ উষ্ণতা সমান আছে, তো উষ্ণতা বাদ দিয়ে ফর্মুলাটা লিখবো। যদি বলতে চাপ সমান আছে, তো চাপ বাদ দিয়ে লিখবো। যেটা স্থির আছে, যেটা সমান আছে, যেটা পরিবর্তন হয়নি, সেই অক্ষরগুলো বাদ দেবো এখান থেকে, বাকি ফর্মুলা থেকে অঙ্কটা হবে। তো P1 95, V1 0.8, P2 76, V2 বার করব। অতএব V2 ইকুয়ালস টু 95 ইন্টু 0.8 ডিভাইড বাই 76। 19 4 76 মনে হয়, 19 5 95, 4 2 8, বা V2 ইজ ইকুয়াল টু 5 2 10। অতএব ওই বাতাসের আয়তন কত হবে? ওই বাতাসের আয়তন 1 লিটার হবে। এত সেমি 76 সেমি পারদে ওই গ্যাসের আয়তন কত হবে? 1 লিটার হবে। নেক্সট 2 নম্বর অঙ্ক, অতি সহজ। কি রয়েছে? 760 মিলিমিটার পারদ চাপে, 760 মার্কারি চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সেমি কিউব বা 300 সিসি। আয়তন দেওয়া আছে, উষ্ণতা দেওয়া আছে, আর চাপ দেওয়া আছে। একই চাপে, এই যে বললে একবার একই চাপে বা সমচাপে, পি বাদ দিয়ে বাকি ফর্মুলা দিয়ে অঙ্কটা হবে। 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে? কিন্তু মনে রাখতে হবে একটি কথা, এই গ্যাসের আচরণের অঙ্কগুলিতে যে উষ্ণতা থাকবে সেটা অবশ্যই পরম স্কেলে। সেন্টিগ্রেডে দেওয়া থাকলে পরম স্কেলে কনভার্ট করতে হবে এই ফর্মুলা থেকে, তারপরে অঙ্কটা হবে। তো আমাদের এখানে চাপ স্থির আছে, তো চাপ বাদ দিয়ে বাকিভাবে অঙ্কটা করব। কী হবে দেখো,
গ্যাসের প্রাথমিক চাপ স্থির আছে, তো চাপ আর লেখার দরকার নেই। প্রাথমিক উষ্ণতা T1, উষ্ণতা মানে T1 ধরবো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই 273 যোগ করে দেবো, তাহলে কেলভিন হয়ে গেল, ডিগ্রি দিতে হবে না, 273 কেলভিন। সেন্টিগ্রেড অঙ্ক হবে না, কেলভিনে করেই অঙ্কগুলো করতে হবে। এই ফর্মুলাটা জাস্ট ফর কেলভিন স্কেল, পরম স্কেলের জন্য সত্যি, সেন্টিগ্রেডের জন্য নয়। তো প্রাথমিক উষ্ণতা 273 কেলভিন, গ্যাসের প্রাথমিক আয়তন, প্রাথমিক মানে প্রথমে, তাই আমরা 1 ধরবো, V1 P1 T1 ইত্যাদি ইত্যাদি। V1 কত দেওয়া আছে? 300 সেমি কিউব। গ্যাসের চূড়ান্ত বা অন্তিম, যাই লিখি না কেন, চূড়ান্ত উষ্ণতা কত বলেছে? 546 ডিগ্রি সেন্টিগ্রেড যদি উষ্ণতা করি, আয়তন কত হবে ওই গ্যাসের? চাপ একই থাকবে। তো 546 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 546 সেন্টিগ্রেডে অঙ্ক হয় না, কেলভিনে কনভার্ট করতে হবে, তাই 273 যোগ মারতে হবে অবশ্যই। কত হবে? 3 6 9, 7 4 11, 1 হাতে 1 আর 2 3, 3 5 8, 819 কেলভিন। গ্যাসের চূড়ান্ত আয়তন বা অন্তিম আয়তন V2 ইকুয়ালস টু, আর গ্যাসের আয়তন কত হবে এটা বার করতে হবে। কে স্থির? চাপ স্থির। যেহেতু চাপ স্থির, অতএব পিগুলো বাদ দিব, V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2, V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। এই একটাই ফর্মুলা, শুধু বাদ দিয়ে দিয়ে কাজে লাগাবো। চাপ স্থির, তো চাপগুলোকে আউট করে দিলাম। V1 আছে 300, T1 আছে 273, V2 আছে, নাই V2 বার করব, T2 আছে 819, V2 ইকুয়ালস টু 300 গুণন 819 ডিভাইড বাই 273। এটা মনে হয় 3 বার দিলে একবারে কেটে যাচ্ছে, তাহলে V2 ইজ ইকুয়াল টু 900 হয়ে গেল। তাহলে উত্তর কি? ওই গ্যাসের আয়তন কত হবে? ওই গ্যাসের আয়তন 900 সেমি কিউব। নেক্সট 3 নম্বর অঙ্কটি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোনো গ্যাসকে উত্তপ্ত করায় এর চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়ে যায়। গ্যাসটিকে কোন উষ্ণতায় উত্তপ্ত করা হয়েছিল? গ্যাসটির প্রাথমিক উষ্ণতা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, একে উষ্ণতা বৃদ্ধি করে, গরম করে এমন উষ্ণতায় নিয়ে আসা হলো যে চাপ এবং আয়তন উভয়ই দ্বিগুণ হয়ে গেল, ডবল হয়ে গেল প্রাথমিকের চাইতে। তাহলে অন্তিম উষ্ণতা কত হয়েছিল? একই রকম গ্যাসের কে স্থির আছে, চাপ আয়তন পাল্টাবে, উষ্ণতা পাল্টাবে, কেউ স্থির না। পুরো ফর্মুলা দিয়ে অঙ্কটা হবে। গ্যাসের প্রাথমিক চাপ P1 কত? কিছু নাই, মনে করলাম P। গ্যাসের প্রাথমিক আয়তন V1 সমান কত? V ধরে নিলাম। গ্যাসের প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। গ্যাসের অন্তিম বা চূড়ান্ত চাপ P2 কত? বলছে উভয় দ্বিগুণ হয়ে যাবে, চাপও ডবল হয়ে যাবে, আয়তনও ডবল হয়ে যাবে। তো চাপ প্রথমে ছিল P, তাহলে অন্তিম চাপ কত হবে? নামটা অন্তিম চাপের P2, মানে কত? এর ডবল, তাহলে P এর ডবল 2P। বুঝা গেল তো? গ্যাসের অন্তিম আয়তন তাহলে কত? অন্তিম আয়তন চিহ্নিত করি V2 দিয়ে,
তো V2 ইকুয়ালস টু কত, প্রাথমিক ছিল V, তাহলে ডবল হয়ে যাবে 2V, এর অতএব দিতে হবে, অতএব অন্তিম চাপ P2 ইকুয়াল টু টুয়াইস P, অতএব অন্তিম আয়তন V2 ইকুয়ালস টু 2V। প্রশ্নানুসারে, এখানে না লিখে এখানে লিখে দিই প্রশ্নানুসারে। প্রশ্নে যেমন বলেছে। আর অন্তিম উষ্ণতা T2 ইকুয়ালস টু কত, এটাই তো বার করতে হবে। তো আমরা ফর্মুলা জানি, কেউ স্থির না, অতএব P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। মান বসাবো, P1 বলতে P, V1 বলতে V, T1 বলতে 273, P2 বলতে 2P, V2 বলতে 2V, T2 বলতে জানি না, বার করব। তাহলে হচ্ছে PV বাই 273 ইকুয়ালস টু 4PV বাই T2। বা এখান থেকে যদি এখানে চলে আসি, তাহলে T2 ইকুয়ালস টু 4PV ইন্টু 273 বাই PV, PV কেটে গেল, বা T2 ইকুয়ালস টু 4 3 12 2 হাতে 1, 4 7 28 একে 29 9 হাতে 2, 4 2 8, 8 2 10, ঠিক করলাম তো? 4 3 12 2 হাতে 1, 4 7 28 একে 29 9 হাতে 2, 4 2 8 2 10, এত। অতএব অন্তিম উষ্ণতা 1092 কেলভিন। কিন্তু যেহেতু সেন্টিগ্রেডে প্রশ্নটা করেছে, তাই আমরা সেন্টিগ্রেডে কনভার্ট করব। কত হবে, 1092 থেকে 273 বিয়োগ করে দেব, বিয়োগ করলে সেন্টিগ্রেডে চলে আসবে। 3 কত দিলে 12, 9 হাতে 1 সাথে 8, 8 কত দিলে 9, 1, 2 কত দিলে 10, 8, এত ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট আরও একটি সহজ অঙ্ক, 4 নাম্বার। 47 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 640 সেমি কিউব এবং চাপ 75 সেমি পারদ। আয়তন পরিবর্তন না করে ওই গ্যাসকে গরম করলে কোন উষ্ণতায় চাপ দ্বিগুণ হবে? আয়তন পরিবর্তন না করে, তো এই আয়তনটার কোনো দাম নাই, আয়তন পরিবর্তন করতে হবে না, আয়তন স্থির থাকবে। যতই মান দেখে ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আয়তন পরিবর্তন হবে না। তাই এখানে 640-এর জায়গায় 740 দিক, 500 দিক, 1000 দিক, লাখ দিক, কোটি দিক, কোনো দাম নেই। তাহলে আয়তন পরিবর্তন না করে ওই গ্যাসকে গরম করলে কোন উষ্ণতায় চাপ দ্বিগুণ হবে? তাহলে এই ফর্মুলাটা দিয়েই হবে। আয়তন পরিবর্তন না করে আয়তন স্থির থাকবে, তো ভিগুলা বাদ দিব। P1 বাই T1 ইকুয়ালস টু P2 বাই T2, এই ফর্মুলা দিয়ে অঙ্কটা হবে। গ্যাসের প্রাথমিক চাপ P1 সমান কি বলেছে, 75 সেমি। পারদের চাপ, গ্যাসের প্রাথমিক আয়তন, ও আয়তন লাগবে না, আয়তন স্থির, লেখারই প্রয়োজন নেই। উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা সব 1 ধরব, T1 47 ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিগ্রেডে আছে 273 যোগ করব, তাহলে কেলভিন হয়ে গেল। সেন্টিগ্রেডে অঙ্ক হবে না, কেলভিন করতে হবে। 3 7 10 0 হাতে 1, 7 8, 4 12 2 হাতে 1, 1 8 2 3, 320 কেলভিন। গ্যাসের চূড়ান্ত চাপ P2 ইকুয়ালস টু কত দেওয়া আছে, কোন উষ্ণতায় চাপ দ্বিগুণ হয়ে যাবে? চাপ ছিল 75 সেমি, দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 2 × 75 সেমি পারদ ইকুয়াল টু 150 সেমি পারদ। গ্যাসের চূড়ান্ত উষ্ণতা T2 কত, ওটাই তো বার করতে বলেছে, যে কোন উষ্ণতায় গরম করলে চাপটা দ্বিগুণ হবে।
তো এটা বার করব। কে স্থির আছে, আয়তন স্থির, যেহেতু আয়তন স্থির তাহলে এই ফর্মুলার মধ্যে আয়তন বলতে ভি গুলা বাদ দিব, তাহলে আয়তন স্থির, অতএব P1/T1 ইকুয়ালস টু P2/T2। এই ফর্মুলাগুলো আলাদা করে মনে রাখার কোনো প্রয়োজন নেই, এই গোটা ফর্মুলাটা মনে রাখবো, যে বিষয়টা স্থির থাকবে তাকে বাদ দিয়ে বাকি ফর্মুলাটা, বেঁচে থাকা ফর্মুলা দিয়ে অঙ্কটা হবে। তো আয়তন স্থির, তো ভলিউম মানে আয়তন, ভিগুলা স্থির, তো ভি রাখবো না, তো P1/T1 ইকুয়ালস টু P2/T2 দিয়ে অঙ্কটা হবে। T1 কত আছে 75, T1 কত আছে 320, P2 কত আছে 150, T2 কত আছে কত নাই বার করবো আমরা। অতএব T2 ইকুয়ালস টু 150 320/75, 75 2 150, T2 ইজ ইকুয়াল টু 640। তো 640 T2 ক্যাপিটাল টি, কেলভিনে অঙ্ক করব, কেলভিনে উত্তর আসবে, কিন্তু প্রশ্নটা সেন্টিগ্রেডে ছিল মনে হয়, তাহলে আমরা সেন্টিগ্রেড বানাবো। অতএব চূড়ান্ত উষ্ণতা, সেন্টিগ্রেড বানালে কি করতে হবে 273 বিয়োগ মারতে হবে, তো চূড়ান্ত উষ্ণতা সমান 640 বিয়োগ 273, বিয়োগ করলাম তো সেন্টিগ্রেড হয়ে গেল। উষ্ণতা পাল্টে যাচ্ছে না, ওই উষ্ণতাটাই, সেন্টিগ্রেডে মান এটা, কেলভিনে মান 640, কিন্তু উষ্ণতা একই উষ্ণতা, 2 স্কেলে 2 মান, কিন্তু উষ্ণতা একই গরম। তাই 273 বিয়োগ করলে 3 কত দিলে 10, 7 হাতে 1 আর সাথে 8 কত দিলে 14, 6 হাতে 1 1 আর 2 3 কত দিলে 6 3, এত ডিগ্রি সেন্টিগ্রেড। এটা অ্যান্সার। না বুঝতে পারলে রিভিউ করবে, অত্যন্ত সহজ। নেক্সট অঙ্ক 5 নম্বর অঙ্কটি, কোনো কাচের পাত্রে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু আছে, চাপ অপরিবর্তিত রেখে কোন উষ্ণতায় পাত্রকে উত্তপ্ত করলে প্রাথমিক আয়তনের 1/3 বায়ু বেরিয়ে যায়। কাচের পাত্র নিয়েছে, উষ্ণতা বৃদ্ধিতে কাচের পাত্রের প্রসারণটা কম, প্রায় নগণ্য। তো 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু আছে, চাপ অপরিবর্তিত রেখে, চাপ পাল্টাবে না মানে চাপ স্থির থাকবে, তো P1 বাদ দিব, বাকি সূত্র দিয়ে হবে। কি বলছে 1/3 বায়ু বেরিয়ে যাবে, 1/3 বায়ু বেরিয়ে যাবে গরম করলে কোন উষ্ণতায়। তো 1/3 কেন বেরোবে, নিশ্চয়ই প্রাথমিক আয়তনের 1/3 উষ্ণতা বৃদ্ধিতে বেড়ে গেছে, তো কাচের পাত্রের ভিতরে রাখার জায়গা নেই, থাকার জায়গা নেই, তাই প্রাথমিক আয়তনের 1/3 বেরিয়ে যাবে। তো প্রাথমিক আয়তনকে ভি ধরে নেব আমরা। গ্যাসের কে স্থির আছে, চাপ, তো চাপ বাদ দিব, প্রাথমিক আয়তন V1 ইকুয়ালস টু ভি ধরি। গ্যাসের প্রাথমিক উষ্ণতা T1 ইকুয়ালস টু 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 273 যোগ করব কেলভিন বাড়ানোর জন্য, 303 কেলভিন হচ্ছে। গ্যাসের অন্তিম আয়তন, এই অন্তিম আয়তনটাই একটা বুঝার ব্যাপার রয়েছে, যে 1/3 বেরিয়ে যাবে, তাহলে ভি যত ছিল আবার সেই আয়তনের 1/3 বেরিয়ে যাবে, তার এই আয়তনটা দাঁড়াবে, প্রশ্নানুসারে লিখে দিতে পারি এখানে, তাহলে হচ্ছে 4V/3 শর্তানুসারে বা প্রশ্নানুসারে। গ্যাসের অন্তিম উষ্ণতা T2 সমান কত, এটাই তো বার করব। তো কে স্থির আছে, চাপ স্থির আছে, যেহেতু চাপ স্থির অতএব V1/T1 ইকুয়ালস টু V2/T2, মান বসাবো, উত্তর বার করব। V1 বলতে V, T1 বলতে 303, V2 বলতে 4V/3, এখানে না দিয়ে
এখানেও দেওয়া যায় T2 বলতে T2। এবার ভি ভি কাটলো, তাহলে T2 ইকুয়ালস এটার সঙ্গে এটা গুণ 4/3 ইন্টু 303, T2 ইজুয়াল টু 101 404। তাহলে 404 কেলভিন, ক্যাপিটাল টি বলতে কেলভিন স্কেলে, পরম স্কেলে, চরম স্কেলে, তাই সেন্টিগ্রেড স্কেলে। অতএব চূড়ান্ত উষ্ণতা কি করব, প্রথমে যোগ করেছি 273, এখন বিয়োগ করব সেন্টিগ্রেড করার জন্য। চূড়ান্ত উষ্ণতা সমান 404 বিয়োগ 273 এত ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিনে ডিগ্রি হয় না, সেন্টিগ্রেড ডিগ্রি বসাতে হয়। 3 কত দিলে 4, 1, 7 কত দিলে 10, 3 হাতে 11 দিয়ে 3 কত দিলে 4, 1, 131 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে উত্তর। নেক্সট আরও একটি অঙ্ক 6 নম্বর। এক বায়ুমণ্ডলীয় চাপে 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 3.7 গ্রাম কোনো গ্যাসের আয়তন 2.9 লিটার। এই চাপে এই উষ্ণতায় এত গ্রাম গ্যাসের আয়তন 2.9 লিটার। গ্যাসটির আণবিক ভর কত? আণবিক ভর বলতে এই ফর্মুলা বসাতে হবে, PV ইকুয়াল টু nRT। n বলতে মোল সংখ্যা, ওজন বাই মোলার ভর, W/m। তো PV ইকুয়াল টু W/m RT, এই ফর্মুলা বসাবো 6 নম্বর অঙ্কের জন্য। PV ইকুয়াল টু nRT মনে রাখবো, n বলতে মোল সংখ্যা, গ্যাসের ওজন বাই মোলার ভর, গ্যাসের মোট ভর বাই মোলার ভর, W/m দেব তাহলে n এর পরিবর্তে। তো কি লাগবে, এখানে কি দেওয়া আছে, গ্যাসের চাপ P1 V1 লাগবে না, গ্যাসের চাপ P ইকুয়ালস টু 1 অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপ। উষ্ণতা সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু 17 প্লাস 273 এত কেলভিন ইকুয়াল টু 290 হচ্ছে মনে হয়, 3 সাথে 10, 8 একে 9, 290 কেলভিন। চাপ হলো, উষ্ণতা হলো, আর কি আছে, গ্যাসের ভর W ইকুয়ালস টু 3.7 গ্রাম আছে, গ্যাসের আয়তন যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নেব, তাহলেই বুঝতে পারবো কোন সূত্রটা কাজে লাগবে। আয়তন V ইকুয়ালস টু দেওয়া আছে 2.9 লিটার। আর কি দেওয়া আছে, আণবিক ভর কত। অতএব আমরা জানি PV ইকুয়াল টু nRT, n বলতে মোল সংখ্যা, গ্যাসের ভর বাই মোলার ভর, তাহলে মোল পেয়ে যাব nRT। কি বার করতে বলছে, m, তাহলে m ইকুয়াল টু, mটা এদিকে নিয়ে গেলাম, PV কে এদিকে আনলাম, WRT বাই PV, তাই তো। m ইকুয়ালস টু W এর মান কত আছে 3.7, আর এর মান হচ্ছে লিটারে আছে, এগুলা অ্যাটমসফিয়ারিক প্রেসারে আছে, তো 0.082 এত লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন হচ্ছে আর এর মান। টি এর মান দেওয়া আছে 290। নিচে PV, P বলতে 1 অ্যাটমসফিয়ার, V বলতে 2.9, 2.9 দশমিক তুলে দিলাম, একটা শূন্য বাড়িয়ে দিলাম, 29 একে 29, 100। m ইকুয়ালস টু কি হচ্ছে 3.7 আর 82, 37 আর 82 গুণ করব, 10 3 3034 3034 3034, দুটো শূন্য আছে, 3034 দুটো শূন্য দিলাম, দুটো শূন্যের জন্য কয় ঘরে আগে দশমিক, 1 2 3 4, 4 ঘরে 1 2 3 4, এখানে দশমিক, তাই দুটো শূন্য না দিলেও চলে। এত কি গ্রাম,
গ্রামে অঙ্কটা আছে মোলার ভর, অতএব গ্যাসটির মোলার ভর 30.34 গ্রাম। তো এইভাবে এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে হবে। কঠিন লাগলে একবার রিভিউ করবে, দেখবে অত্যন্ত সহজ। আর একটি সহজ অঙ্ক 7 নম্বর অঙ্কটি কি রয়েছে, 5 লিটার এবং 3 লিটার আয়তনের দুটি পাত্রে যথাক্রমে 3 গুণ ও 7 গুণ বায়ুমণ্ডলীয় চাপে বাতাস আছে। পাত্র দুটিকে সরু নল দিয়ে যুক্ত করলে পাত্রের সাধারণ চাপ কত হবে? একটা 5 লিটারের পাত্র আছে, একটা 3 লিটারের পাত্র আছে। এখানে 5 লিটার বাতাস আছে, 3 গুণ বায়ুমণ্ডলীয় চাপ 3 অ্যাটমসফিয়ারিক প্রেসার। আর একটা ছোট পাত্র যেখানে 3 লিটার বাতাস আছে, আয়তন 3 লিটার, চাপ আছে 7 বায়ুমণ্ডলীয় চাপ, মানে 7 অ্যাটমসফিয়ারিক প্রেসার। 5 লিটার বাতাস, 3 অ্যাটমসফিয়ার চাপ, 3 লিটার বাতাস, 7 অ্যাটমসফিয়ারিক প্রেসার। তো দুটাকে সরু নল দিয়ে যুক্ত করে দিল। তাহলে এবার তো গ্যাসীয় পদার্থ ব্যাপন প্রক্রিয়ায় মিশে যাবে, মিশে গিয়ে চাপ, সমান চাপ একটা সাধারণ চাপ উৎপন্ন করবে। সাধারণ চাপটার মান কত এটা বার করতে বলেছে। তো ধরে নিলাম এখানে N1 মোল গ্যাস রয়েছে, এখানে N2 মোল গ্যাস রয়েছে। তো কি লিখব? প্রথম পাত্রে বাতাসের আয়তন V1 = 5 লিটার, প্রথম পাত্রে বাতাসের চাপ কত হবে? হবে না, দেওয়া আছে 3 অ্যাটমসফিয়ার। ধরি প্রথম পাত্রে বাতাসের মোল সংখ্যা সমান N1 ধরে নিলাম। অতএব আমরা PV = nRT, তাহলে P1 V1 = N1 RT। উষ্ণতার কথা বলিনি, তাই উষ্ণতা একই ধরবো দুইটা ক্ষেত্রেই। তাহলে P1 V1 = nRT, বা এখান থেকে পাচ্ছি P1 এর মান হচ্ছে 3, V1 এর মান হচ্ছে 5 = N1 RT, বা N1 RT = 15। এটা 1 নম্বর সমীকরণ করে রাখলাম। অনুরূপে দ্বিতীয় পাত্রের জন্য P2 V2 = N2 RT। P2 মান দেওয়া আছে 3 লিটার, V2 মান হচ্ছে P হচ্ছে গিয়ে 7 অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর V2 হচ্ছে 3 লিটার = N2 RT। N2 RT = 3 × 21, 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 কে যদি যোগ করি, অর্থাৎ 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ করে কি পাচ্ছি? RT কমন, N1 RT যোগ N2 RT = 15 আর 21 যোগ N1 + N2 RT = 36। যখন পানি দিয়ে যোগ করা হলো, যোগ করলাম তো সব মিলেমিশে গেল। N1 + N2 RT = 36, 3 নম্বর সমীকরণ। তো ধরি নল দিয়ে যুক্ত করার পরে সাধারণ চাপ P এবং আয়তন কত হবে? 5 লিটার আর 3 লিটার মিলে যাবে। সরু নল দিয়ে বলেছে তাই এটার আয়তন নগণ্য।
আয়তন 5 আর 3 8 লিটার। অতএব PV ইকুয়াল টু, অণুগুলো যুক্ত হবে, তো N1 প্লাস N2 ইন্টু RT, বা PV এর মান হচ্ছে 8, N1 প্লাস N2 ইন্টু RT, এর মানটা বার করে রেখেছি আমরা। এই মানটা ওখানে গিয়ে পুট করব, 36 বা P ইকুয়াল টু 36/8, বা P ইকুয়াল টু 8 4 32, 8 5 40। অতএব সাধারণ চাপ 4.5 অ্যাটমসফিয়ারিক প্রেসার। অর্থাৎ প্রথমে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে এই পাত্রের জন্য PV ইকুয়াল টু nRT করে হিসাব করে রাখবো, এই পাত্রের জন্য PV ইকুয়াল টু nRT করে হিসাব করব। এখানে N1 মোল, এখানে N2 মোল প্রথমে ধরে নিতে হবে। যেই সরু নল দিয়ে যুক্ত করলাম, দুটা পাত্রের আয়তন একসঙ্গে যোগ হয়ে গেল, 5 লিটার 3 লিটার 8 লিটার। তখন এককভাবে থাকবে না, যুক্ত করা হয়েছে নল দিয়ে, তাই 5 লিটার 3 লিটার মানে 8 লিটার আয়তন হচ্ছে V। সাধারণ চাপ মনে করলাম P, তাহলে PV পেয়ে যাচ্ছি। আর মোল সংখ্যা N1 N2 মিলে যাবে, N1 প্লাস N2, তাহলে N1 প্লাস N2 ইন্টু RT। এবার N1 প্লাস N2 ইন্টু RT এটা ইন্ডিভিজুয়াল করে যখন যোগ করেছি সেই মানটা কিন্তু পেয়ে বসে আছে, এই মানটা ডান দিকে বসাবো। তাহলে P ইন্টু 8 ইকুয়াল টু 36, তাহলে P ইকুয়াল টু 36/8, অর্থাৎ P ইকুয়াল টু 4.5। তাহলে সাধারণ চাপ হচ্ছে 4.5 অ্যাটমসফিয়ার। ওকে, থ্যাংক ইউ।